আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি হিসাব সমীকরণ এবং জাবেদা সংক্রান্ত বরিশাল বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক। যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করছি লক্ষ্য করি। এই যে প্রশ্নটি উপস্থাপন করেছি, সৃজনশীল প্রশ্ন বরিশাল বোর্ড 2019 সালের। এখানে এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে জনাব শামীমের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন বলতে 1 তারিখের তথ্য নিয়ে হবে, যেমন এই যে নগদ 80,000 টাকা এবং 40,000 টাকার আসবাবপত্র নিয়ে তার সাথে 50,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে। ঋণের টাকাটা অবশ্য মূলধনে আসে না, তো 80,000 আর 40,000 যোগ করেই প্রারম্ভিক মূলধন হবে। তো যাই, এই যে এখানে আমি সমাধান করে দেখাচ্ছি। এই যে প্রারম্ভিক মূলধন নির্ণয়ের ছক এইভাবে অঙ্কন করতে পারি: তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এবং প্রারম্ভিক মূলধন নির্ণয়ের জন্য যে অংশটুকু প্রয়োজন এই যে উপরে নিয়ে এসে রাখলাম, উপরে লাল কালার দিয়ে যেটুকু রেখেছি শুধুমাত্র ওইটুকু এখানে আসবে। তারিখের ঘরে লিখব 2018 জানুয়ারি 1, নগদ 80,000 টাকা। বিস্তারিত টাকার ঘরে লিখব। আর আসবাবপত্র 40,000 টাকা, বিস্তারিত টাকার ঘরে লিখব। এখন এই যে ব্যাংক ঋণ যদি এখন যোগ করি পরে আবার কিন্তু বিয়োগ করতে হবে, সেই জন্য দরকার নাই, না লিখলেও হবে। নগদ আর আসবাবপত্র দুটো যোগ করে এই 1,20,000 টাকা, যেটি প্রারম্ভিক মূলধন হিসেবে গণ্য হবে। এখন অনেকের মনে হতে পারে যে ব্যাংক ঋণটা প্রারম্ভিক মূলধন হবে না কেন, তাই না? কারণ ব্যাংক ঋণ যেটা নিয়ে এসছে ব্যাংক থেকে, সেই ঋণটা কিন্তু নিজের টাকা না, অন্যের টাকা। তো অন্যের টাকা মূলধন হবে না, মূলধন হবে শুধুমাত্র মালিকের নিজের যে অংশটুকু। তো এই যে নগদ এবং আসবাবপত্র এই দুটা মালিক নিজে নিয়ে এসেছে, সেজন্য এটা মূলধন হিসেবে গণ্য হবে। এবার আমরা খ নম্বরের সমাধান করব। খ নম্বরে জাবেদা করতে বলেছিল, তো সব লেনদেনগুলি জাবেদা করতে বলেনি। এই যে 2, 5, 10 এবং 12 এই কটা লেনদেনের জাবেদা করতে বলেছে, সেজন্য আমি ডানে বামে উপরে লিখে রাখলাম অর্ধেক অর্ধেক করে এই লেনদেনগুলি, যাতে উপর থেকে দেখে আমরা সহজেই সমাধান করতে পারি। সমাধানের অংশ কিন্তু নিচের ওই অংশটুকু, উপরের এই দুটো কিন্তু সমাধান না। আমি বোঝার জন্য নিয়ে এসেছি যাতে ওখান থেকে দেখে আমরা এখানে লিখতে পারি। 2018 জানুয়ারি 1 70,000 টাকা মূল্যের ডেলিভারি ভ্যান ক্রয় করেছে, তাই না? আর নগদ দিছে 20,000 টাকা, অবশিষ্ট একটি নোট ইস্যু করেছে, মানে প্রদেয় নোট। তো আমরা জাবেদা কীভাবে করব? ডেলিভারি ভ্যান ডেবিট হবে এই 70,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট আর প্রদেয় নোট ক্রেডিট। ডেলিভারি ভ্যান এই টোটাল 70,000 টাকা হবে, নগদান হিসাবে হবে নগদ যত টাকা দিচ্ছি 20,000 টাকা, এবং প্রদেয় নোটে হবে বাকি টাকা। 70,000 থেকে 20,000 বাদ দিলে এই 50,000 টাকা। এরপরে 5 তারিখ ভ্যাট সহ পণ্য ক্রয় এর জাবেদা কি? ভ্যাট এর আলোচনা করার সময় আমি বলেছিলাম ভ্যাট সহ পণ্য ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। টাকা কীভাবে হবে, তাই না? এই যে টোটাল 57,500, এর মধ্যে ক্রয়ের পরিমাণও আছে আবার ভ্যাটের পরিমাণও আছে। 57,500 এই নগদানের ক্রেডিট দিকে লিখব, ক্রেডিট দিকে। আর এই 57,500 হতে গুণ 15 ভাগ 115 হিসেব করে যেটা হয় 7,500 ভ্যাট চলতি হিসেবে লিখব। আর অবশিষ্ট টাকা এই ক্রয়ের ঘরে লিখব। বিষয়টা আবারও বলি, টাকা লেখার সময় এই 57,500 প্রথমে নগদানে লিখব, তারপরে এই নগদ এই টাকা প্রদান করেছি, এখানে ভ্যাটও আছে ক্রয়ও আছে। তো ভ্যাট এবং ক্রয় আলাদা করে বের করব কিভাবে? ভ্যাট বের করার নিয়ম হচ্ছে এই 57,500 ক্যালকুলেটরে লিখব, লেখার পরে গুণ 15 ভাগ 115, গুণ 15 ভাগ 115 দেওয়ার পরে 7,500 টাকা ভ্যাট চলতি হিসেবে লিখব। তাহলে এই 57,500-র মধ্যে যদি ভ্যাট 7,500 হয়, ক্রয় কত ছিল? 57,500 থেকে এই 7,500 বিয়োগ করে এই 50,000 টাকা হয়েছে, যেটি নিট ক্রয় ভ্যাট বিয়োগ করার পর। এরপরে 10 তারিখ কি বলেছে? রফিকের নিকট 10% বাট্টায় 60,000 টাকার পণ্য বিক্রয় করে নগদে 30,000 টাকা পাওয়া গেল। তো আমরা এই
60,000 থেকে প্রথমে 10% বিয়োগ করে 60,000 টাকা 10% 6,000 টাকা বিয়োগ করে 54,000 টাকা হবে, তাই না? 54,000 টাকা বিক্রয় হিসেবে লিখব। সেক্ষেত্রে নগদ কত পাচ্ছি? 30,000 টাকা। নগদান হিসাব ডেবিট, আর অবশিষ্ট কিছু বলা নাই, তো অবশিষ্ট ধারে হবে, সেজন্য প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তো এবার টাকা কিভাবে লিখব? টাকা লিখব, নগদে পাচ্ছি 30,000 টাকা, নগদের ঘরে লিখব। আর এই 60,000 টাকার 10% বাদ দিয়ে 54,000 হতে 30,000 বাদ দিয়ে 24,000 টাকা বাকি থাকবে, সেটি প্রাপ্য হিসাবে লিখব। আর মোট 54,000 টাকা বিক্রয়ের ঘরে লিখব। এবার 12 তারিখ আন্ত ফেরত 5,000 টাকা। তো আন্ত ফেরতের মানে বিক্রয় ফেরত, এর জাবেদা হচ্ছে আন্ত ফেরত ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। তো আমরা লিখতে পারি আন্ত ফেরত হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা হবে এই 5,000 টাকা। প্রাপ্য হিসাবের কাছে আমরা ব্র্যাকেটে লিখে রাখতে পারি জনাব রফিক, কারণ এই যে রফিকের কাছ থেকে পণ্য বিক্রয় করেছিলাম রফিকের নিকট, আবার সেখান থেকেই তো ফেরত পাবো, তাই না? এইভাবে আমরা জাবেদা করতে পারি। এবার গ নাম্বারের সমাধানের জন্য আমরা পরের স্লাইডে যাচ্ছি। এই যে হিসাব সমীকরণ করতে বলেছিল, আমি সময় সেভ করার জন্য শখটা দ্রুত লিখে দিলাম এবং হিসাব সমীকরণ সংক্রান্ত যে লেনদেনগুলি প্রয়োজন সেগুলো উপরে নিয়ে এসে রাখলাম। টোটাল যে উদ্দীপক ছিল আনি নাই, শুধুমাত্র এর সাথে রিলেটেড অংশটুকু নিয়ে এসেছি, যাতে উপরের অংশটা দেখে আমরা নিচে লিখতে পারি। উত্তর কিন্তু নিচের অংশটুকু। কি লিখব? তারিখ এ সমান এল প্লাস ও ই। তো সম্পদের ঘরে 3টা সম্পদ আছে এখানে। কিভাবে পেলাম? নগদ তো আছে ওই যে 1 তারিখে, তারপরে এই যে সাপ্লাইস আছে, 1 তারিখে আসবাবপত্র ছিল, আসবাবপত্র এবং সাপ্লাইস। এটি কিন্তু পড়ে বুঝে নিতে হবে কয়টা ছক এখানে হবে। আর দায় পাশে কী কী হবে? দায় পাশে এই যে ব্যাংক ঋণ আছে, এই যে ব্যাংক ঋণ উপরে ছিল 1 তারিখে, ব্যাংক ঋণের ঘর হবে এবং প্রদেয় হিসাবের ঘর হবে। কেন প্রদেয় হিসাবের ঘর হবে? এই যে সাপ্লাইস ধারে ক্রয় করা হয়েছে এবং মূলধন হবে, ব্যাংক ঋণ এবং মূলধন। আরেকটি আছে এই যে বিজ্ঞাপনও ছিল কিন্তু, প্রদেয় বিজ্ঞাপন। তাহলে বকেয়া বিজ্ঞাপন, প্রদেয় হিসাব, ব্যাংক ঋণ এবং মূলধন, শেষে মন্তব্য লিখব। এইবার আমরা কি করব? লিখব 2018 জানুয়ারি 1 নগদ কত টাকা নিয়ে এসেছে? 80,000। আর ব্যাংক হতে ঋণ কত? 50,000। 80 আর 50 দুইটা যোগ করে 1,30,000 টাকা নগদের ঘরে বসবে, কারণ ব্যাংক ঋণটাও নগদ হিসেবে গণ্য হবে, নগদের সাথে যোগ হবে। আসবাবপত্রের ঘরে কত হবে? 40,000 টাকা। আর ব্যাংক ঋণের ঘরে লিখব এই 50,000 টাকা ব্যাংক ঋণ। আর মূলধনের ঘরে কিভাবে লিখব? এই যে 1,30,000 আর 40,000 যোগ করে 1,70,000 হয়, সেখান থেকে 50,000 বিয়োগ করে 1,20,000 টাকা মূলধনে লিখব। মন্তব্যের ঘরে লিখব প্রারম্ভিক মূলধন। বিষয়টা আবারও বলে লক্ষ্য করি, মূলধনের টাকা লিখব, ঋণের টাকা বসবে না। সেজন্য এই যে নগদ আর আসবাবপত্র দুটো যোগ করে যে টাকা, সেই দুটো যোগ করেও আমরা এখানে লিখতে পারি 1,20,000 টাকা। এবার আসি জানুয়ারি 15 তারিখ। কি বলেছে? অফিসের জন্য 7,000 টাকা সাপ্লাইস ক্রয় করে নগদে দেওয়া হয়েছে 2,000 টাকা। নগদে যেটা দেওয়া হয়েছে 2,000 টাকা নগদে মাইনাস হবে, তাই না? প্রদান করলে নগদ টাকা কমে। সাপ্লাইস মোট 7,000 টাকা, সাপ্লাইসের সাথে যোগ হবে। এবার 7,000 টাকা সাপ্লাইস, নগদ পরিশোধ করলাম 2,000 টাকা, আর বাকি থাকে কত? 5,000 টাকা। এই যে প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে, প্রদেয় হিসাব এখানে লিখব। বিশেষ করে আমাদের যেহেতু মূলধনে যোগ বিয়োগ হয়নি, মন্তব্য লিখব না, মন্তব্য লিখতে হবে মূলধনে যোগ বিয়োগ হলে। 20 তারিখ কমিশন পাওয়া গেল, তো নগদের ঘরে যোগ হবে এবং কমিশনটা আয়, আয় বৃদ্ধি পেলে মূলধন বৃদ্ধি পায়, তাই মূলধনের সাথে যোগ হবে। মন্তব্যের ঘরে লিখব কমিশন প্রাপ্ত বা কমিশন আয়। 30 তারিখ কি বলেছে? বিজ্ঞাপন বাবদ বিল পাওয়া গেছে, এখনো পরিশোধ করা হয়নি, অর্থাৎ বিল বকেয়া রয়েছে। সেজন্য আমাদের প্রদেয় বিজ্ঞাপন, এই যে বকেয়া বিজ্ঞাপন বৃদ্ধি পাবে, বকেয়া বিজ্ঞাপনের সাথে যোগ করব। আবার বিজ্ঞাপন যেহেতু খরচ, তাই মূলধনের সাথেও মাইনাস হবে, মূলধন মাইনাস বকেয়া বিজ্ঞাপন প্লাস। এইবার আমরা যোগ করব, আমরা যে টানি নাই একসাথে যোগ করব। লক্ষ্য করি যোগ করার সময় এখানে লিখব মোট, মোট লিখব এই যে পাশে, লেখার পরে এই 1,30,000 আর 7,000 যোগ করে
2000 বিয়োগ করলে 1,35,000 পাবো। তারপর এই 40,000 নিচে নামিয়ে দিব, এই 7,000 নিচে নামিয়ে দিব, এই 5,000 নিচে নামিয়ে দিব, এই 5,000 নিচে নামাবো, এই 50,000 নিচে নেমে আসবে। এবং এটা যোগ বিয়োগ কীভাবে করব? 1,20,000-এর সাথে 7,000 যোগ করে 5,000 বিয়োগ করে এই টাকাটা পাবো। এবার আমরা কি করব? নিচে সমতা টানবো, দুই দিক সমান সমান হবে। কিভাবে? এই যে সম্পদ পাশে 3টা কলাম ছিল, 1,35,000, 40,000 আর 7,000 যোগ করে এই টাকাটা হবে সমান, এদিকে এই 4টা যোগ করে এই টাকাটা হবে। দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব, অর্থাৎ এই সমান সমান হয়েছে 1,82,000 টাকা, দুই দিকের যোগফল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে। তো পরবর্তী ক্লাসে আরও যে সমস্ত বোর্ডের প্রশ্ন রয়েছে, যেমন কী আছে লক্ষ্য করি পরের ক্লাসে। এই যে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড 2018 সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।